নমস্কার। আমরা জানি ভারতে এখন গ্যাস সংকট চলছে। এই গ্যাস কি থেকে বা কিভাবে তৈরি করা হয়? এই গ্যাস বা খনিজ তেল পৃথিবী ও ভারতে কোথায় কোথায় পাওয়া যায়? আমাদের দেশ প্রতি বছর কত পরিমাণ খনিজ তেল ও গ্যাস আমদানি করে বাইরের দেশ থেকে? কিসের মাধ্যমে ও কোন রাস্তা দিয়ে ভারতে আসে? বর্তমান যুদ্ধের ফলে কি প্রভাব পড়েছে? হরমুজ প্রণালী কি? সব থেকে বড় প্রশ্ন, ভারতের পতাকা লাগানো থাকলে কি সবাই ছেড়ে দেবে? চলুন জেনে নেওয়া যাক এক এক করে সব প্রশ্নের উত্তর। আমরা সাধারণত রান্নায় যে গ্যাস ব্যবহার করি তার পোশাকি নাম এলপিজি। এটি মূলত প্রোপেন এবং বিউটেন নামক দুটি হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ। এলপিজি মূলত দুটি উৎস থেকে পাওয়া যায়। একটি হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম রিফাইনারি, যেখানে অপরিশোধিত তেল পরিষ্কার করা হয়, আর অন্যটি হলো প্রাকৃতিক গ্যাসের কূপ। খনিজ তেল যখন রিফাইনারিতে গরম করা হয় তখন বিভিন্ন তাপমাত্রায় ডিজেল, পেট্রোল আলাদা হয়। সেই সময়ই এই গ্যাসগুলো বেরিয়ে আসে। অন্যদিকে আবার মাটির নিচ থেকে যখন প্রাকৃতিক গ্যাস তোলা হয় তখন সেখান থেকে প্রোপেন ও বিউটেন আলাদা করে এলপিজি তৈরি করা হয়। এই গ্যাসগুলোকে সাধারণ অবস্থায় রাখলে অনেক বেশি জায়গা লাগে, তাই বিশাল চাপে এদেরকে তরল করা হয়। তরল অবস্থায় এটি গ্যাসের চেয়ে 270 গুণ কম জায়গা নেয়, যার ফলে ছোট সিলিন্ডারে অনেক বেশি গ্যাস ভরা সম্ভব হয়। প্রাকৃতিক অবস্থায় এলপিজির কোনো গন্ধ নেই, কিন্তু গ্যাস লিক করলে যাতে সহজে ধরা পড়ে তাই এতে ইথাইল মার্ক্যাপ্টান নামক একটি উৎকট গন্ধযুক্ত রাসায়নিক মেশানো হয়। ভারতে বেশিরভাগ খনিজ তেল রাজস্থান, গুজরাট, আসাম এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায়। মহারাষ্ট্রের মুম্বাই হাই হল ভারতের বৃহত্তম তেল ক্ষেত্র, যা মুম্বাই উপকূল থেকে আরব সাগর গভীরে অবস্থিত। বর্তমানে রাজস্থান ভারতের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী রাজ্য। এখানকার প্রধান তেল ক্ষেত্রগুলো হলো মঙ্গলা, সরস্বতী এবং রাজেশ্বরী। ডিগবয় হলো ভারতের প্রথম তেল খনি, যা আসামে অবস্থিত এবং ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র। এছাড়াও আসামে নাহারকাটিয়া এবং মোরান তেল খনি আছে। গুজরাট রাজ্যের প্রধান তেল উৎপাদনকারী কেন্দ্র হলো খাম্বাত উপসাগরীয় অঞ্চল এবং অঙ্কলেশ্বর। বর্তমানে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা গোদাবরী অববাহিকা এবং তামিলনাড়ুর কাবেরী অববাহিকায় তেলের খনি আছে। পৃথিবীতে খনিজ তেলের উৎস বলতে বিশ্বের মোট খনিজ তেলের ভান্ডার মূলত মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং উত্তর ইউরেশিয়া অঞ্চলে রয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর পরেই রয়েছে সৌদি আরব এবং রাশিয়া। আর মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব ছাড়াও ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রধান তেল সরবরাহকারী দেশ। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে। ব্রাজিলও বর্তমানে বড় উৎপাদক হিসেবে উঠে এসেছে। এছাড়া কানাডা, চীন, মেক্সিকো এবং নাইজেরিয়াতে তেলের খনি রয়েছে। আমাদের দেশ জ্বালানির চাহিদা বিশাল অংশ আমদানির মাধ্যমে মেটায়। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। প্রায় 87% থেকে 88% তেল বাইরের দেশ থেকে আমদানি করা হয়। 2023-24 অর্থ বছরে ভারত প্রায় 232 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। এই পরিমাণ তেল আমদানিতে ভারতের খরচ হয়েছিল প্রায় 132 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের দেশের টাকায় প্রায় 13,000 কোটি টাকা হয়। প্রাকৃতিক গ্যাসের মোট চাহিদার প্রায় 45% থেকে 50% আমদানির মাধ্যমে মেটানো হয়। 2023-24 অর্থ বছরে ভারত প্রায় 31 বিলিয়ন কিউবিক মিটার তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে। ভারতের মোট এলএনজির আমদানির প্রায় 47% আসে কাতার থেকে। 2023-24 অর্থ বছরে প্রায় 19 মিলিয়ন মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে। খনিজ তেল ও গ্যাস আমদানি করা হয় বিশাল বড় বড় জাহাজের মাধ্যমে। খনিজ তেল বা ক্রুড অয়েল পরিবহনের জন্য ভিএলসিসি এবং সুয়েজ ম্যাক্স এর মতো বিশাল জাহাজ ব্যবহার করা হয়। এক একটি ভিএলসিসি জাহাজে প্রায় 20 লক্ষ ব্যারেল তেল ধরে। এছাড়াও এলএনজি জাহাজ আছে
প্রাকৃতিক গ্যাসকে অতি শীতল করে তরল অবস্থায় বিশেষ ধরনের ফ্রিজ ভর্তি জাহাজে করে আনা হয়। তাছাড়াও পাইপলাইনের মাধ্যমে খনিজ তেল ও গ্যাস আনা সম্ভব। ভারত যে দিক দিয়ে তেল আমদানি করে সেই অনুযায়ী প্রধানত 3টে রুট ব্যবহার করা হয়। হরমুজ প্রণালী এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। যেমন ইরাক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রায় 50% তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ থেকে ভারতে আসে। রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলো থেকে আসা তেলবাহী জাহাজগুলো সুয়েজ খাল ও লোহিত সাগরের এই পথ ব্যবহার করে। তবে বর্তমানে লোহিত সাগরে অস্থিরতার কারণে অনেক জাহাজ দক্ষিণ আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ রুট ব্যবহার করছে, যা দীর্ঘ এবং ব্যয়বহুল। আরেকটি পথ হলো মালাক্কা প্রণালী। দক্ষিণ পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের দেশগুলো থেকে তেল আমদানির সময় এই পথটি ব্যবহৃত হয়। ভারতের প্রধান কয়েকটি বন্দর যেখানে গ্যাস ও খনিজ তেল খালি করা হয়: পশ্চিম উপকূল, গুজরাটে জামনগর, মহারাষ্ট্রে মুম্বাই, কর্ণাটকে ম্যাঙ্গালোর, কেরালার কোচি এবং পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, উড়িষ্যার পারাদ্বীপ, পশ্চিমবঙ্গে হলদিয়া। বর্তমান সময়ে বিশ্বে বেশ কিছু বড় বড় যুদ্ধ ও ভূ রাজনৈতিক অস্থিরতা চলছে, যা খনিজ তেল ও গ্যাসের বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। এর মধ্যে প্রধান দুটি যুদ্ধ হলো: এক, মধ্যপ্রাচ্যের সংকট মানে হলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ, ও দুই হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। বর্তমানে এখন কি অবস্থা আপনারা তো সবই জানেন, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো ভারতের পতাকা কোনো জাহাজে লাগানো থাকলে সেই জাহাজটাকে কি ছেড়ে দেবে? চলুন জেনে নেওয়া যাক। হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য অত্যন্ত কঠোর আন্তর্জাতিক নিয়ম, কোড এবং যোগাযোগ ব্যবস্থা অনুসরণ করা হয়। একে অনেকটা আকাশপথের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো মনে করতে পারে। রাস্তায় যেমন ডিভাইডার থাকে, সমুদ্রের এই সংকীর্ণ পথেও জাহাজের জন্য নির্দিষ্ট লেন বা রাস্তা করা আছে। একেই বলা হয় ট্রাফিক সেপারেশন স্কিম। জাহাজগুলো ঢোকার জন্য একটি নির্দিষ্ট লেন এবং বের হওয়ার জন্য অন্য একটি লেন ব্যবহার করে। দুই লেনের মাঝে একটি বাফার জোন বা ফাঁকা জায়গা থাকে, যাতে জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ না হয়। হরমুজ প্রণালীতে ঢোকার আগে এই চলাকালীন জাহাজগুলোকে নির্দিষ্ট দেশে, মূলত ওমান ও ইরান, কোস্টগার্ড বা নেভাল অথরিটির সাথে যোগাযোগ রাখতে হয়। VHF রেডিও জাহাজগুলো সাধারণত চ্যানেল 16 জরুরি চ্যানেল এবং ওমান বা ইরানের নির্দিষ্ট ট্রাফিক কন্ট্রোল চ্যানেলে যোগাযোগ করে। AIS অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। প্রতিটি বাণিজ্যিক জাহাজকে তার AIS চালু রাখতে হয়। এটি একটি ডিজিটাল সিস্টেম যা জাহাজের নাম, অবস্থান, গতি এবং গন্তব্য স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের জাহাজ ও উপকূলীয় কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। আন্তর্জাতিক কোড ও ডকুমেন্টস। জাহাজগুলোকে কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। COLREGS এটি একটি সমুদ্রের ট্রাফিক নিয়ম। কোন জাহাজ কাকে পাস দেবে বা কিভাবে সংকেত দেবে তা এখানে লেখা থাকে। শুধু পতাকা নয়, সঠিক ইলেকট্রনিক সিগন্যাল, IMO নম্বর এবং রেডিও যোগাযোগের মাধ্যমেই একটি জাহাজ নিরাপদে এই পথ পার হতে পারে। তাহলে যে শিক্ষিত ব্যক্তিরা আপনাকে বলে পতাকা লাগানো থাকলেই জাহাজকে ছেড়ে দেবে, আপনি হয়তো জানতে পেরেছেন আসল সত্যিটা কি। এই যুদ্ধই আমাদের শিখিয়ে দিচ্ছে যে শুধু খনিজ তেলের উপর নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতে সবুজ শক্তি বা গ্রিন এনার্জির দিকে ঝুঁকে পড়াই হলো স্থায়ী সমাধান। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর যদি মনে হয় ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন, তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।